দুঃখজনক ব্যাপার আমার কাছে এটা মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে যেরকম ছাত্র সংসদ নির্বাচন হলো এবং নির্বাচিত প্রতিনিধিরা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীতকে রথাসঙ্গীত বলে আখ্যায়িত করে। কেন করছে ভাই? এটা তো কোনো ধরনের কথা হওয়ার কথা ছিল না। আমরা জাতীয় সঙ্গীতকে এমনভাবে ধারণ করি, আমি ছোটবেলা থেকে, আমার মাতৃভাষা বাংলা না, কিন্তু জাতীয় সঙ্গীত শুনলে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে যে দেশপ্রেম জাগ্রত হয় সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি পাচ্ছি না। যেমন আমরা যদি আমরা 1971 সাল থেকে শুরু করি, যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন কিন্তু এমন অনেকগুলো গান আছে যে গানগুলো শুনলে মানুষের মনে একটা স্পিরিট জাগে যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে, আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার যে আন্দোলন কথা, সবাই তো রাজপথে আন্দোলন করে না, আন্দোলন তো নাটকের মাধ্যমে হয়, গানের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়। তাহলে এই যে মুনির চৌধুরী আমার যে নাটক আমরা দেখতে পাই, এই যে খুব চমৎকার যে দেশাত্মবোধক গানগুলো আছে, যে গানগুলো শুনলে আমাদের মনে যে স্পিরিট আসে, তো এই গানগুলোকে আমরা অস্বীকার করতে পারবো কিংবা আমরা এই যে 24-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, 24-এর গণ অভ্যুত্থানে কি গান আমাদের বা সঙ্গীত আমাদের কি কোনো কাজে লাগে নাই? আমরা যখন রাজপথে যখন স্টুডেন্টরা মুক্তির মন্দিরও সোপানো তোলে গেয়েছে, তখন কি সঙ্গীত কাজে লাগে নাই? কিন্তু এখন এই সময়ে এসে 2025 সালে আমরা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে? এবং আরও সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমার কাছে এটা মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে যেরকম ছাত্র সংসদ নির্বাচন হলো এবং নির্বাচিত প্রতিনিধিরা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীতকে রথাসঙ্গীত বলে আখ্যায়িত করে। কেন করছে ভাই? এটা তো কোনো ধরনের কথা হওয়ার কথা ছিল না। আমরা জাতীয় সঙ্গীতকে এমনভাবে ধারণ করি, আমি ছোটবেলা থেকে, আমার মাতৃভাষা বাংলা না, কিন্তু জাতীয় সঙ্গীত শুনলে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে যে দেশপ্রেম জাগ্রত হয় সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি পাচ্ছি না। যেমন আমি যদি বলি, আমাদের মেয়েরা যখন সাফ জয় করে, তখন কিন্তু ফুটবল কিংবা ক্রিকেটে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন আমরা রিপ্রেজেন্ট করছি, তখন কিন্তু আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি। যখন আমরা জাতীয় সঙ্গীত গাই, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি, কিংবা যখন আমরা বিদেশের মাটিতে এই গানগুলোকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু আমাদের অজান্তেই চোখের এখানে বলা হচ্ছে সঙ্গীত কোনো কাজে আসছে না। ভাই, আমরা তো ছোটবেলা থেকে বিজ্ঞান পড়ছি, সমাজ পড়ছি, কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ছি, কিংবা অনেক ধরনের সাবজেক্ট পড়ছি, কিন্তু সবাইকে আমরা ডক্টর হচ্ছি কিংবা সবাইকে ইঞ্জিনিয়ার হচ্ছি? গান এমন একটা বিষয়টা আসলে আপনি চাইলেও, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি চাইলেও এটা বাদ দিয়ে ফেলতে পারবেন না। আমাদের খুব বেশি যখন মন খারাপ হয়, আমরা কিন্তু মন খারাপের গান শুনি। আমাদের যখন একটু মন ভালো থাকে, প্রফুল্ল থাকে, তখন যতই আন্দোলন করেন, সরকার যতই চেষ্টা করুক, এই গান একটা মানুষকে আপনি কখনো করতে পারবেন না। গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা লালন মেলা হলো, সেখানে একটা পাগল জোর করে স্টেজে উঠেছিল, সে পরবর্তীতে গান গেয়েছে। একটা পাগল, সে তার মধ্যে হয়তো বোধ শক্তি এখনো নাই, সেই পাগলকে কি আপনি গান গাওয়া থেকে থামাতে পারবেন? শরীর চর্চার কথা আমরা বলছি, শরীর চর্চাকে বাদ দেওয়া হচ্ছে কেন? যখন আমাদের মেয়েরা কিংবা আমাদের ন্যাশনাল টিমের যারা প্লেয়াররা আছে, বিভিন্ন জায়গায় গিয়ে যখন শরীরচর্চার মাধ্যমে, কিংবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সুরকৃষ্ণ চাকমা, সে কিন্তু শরীরচর্চার মাধ্যমে ইন্টারন্যাশনাল অনেক জায়গায় একটা পজিশন হোল্ড করেছে। এই যে বিষয়গুলো যখন আমাদের কাজে লাগে, তখন কিন্তু আমরা ব্যবহার করছি। কিন্তু এখন আবার বলা হচ্ছে বারবার একটা নির্দিষ্ট বস্তি কিংবা একটা ধর্মের চাপের উপর বদ্ধ দিয়ে এগুলা কিন্তু একটা বাতিল প্রণয়নের চেষ্টা চলছে। আমি বলতে চাই, আপনাদের কিংবা ইন্টারিয়াম সরকারের যে প্রচেষ্টাগুলো, আমি চাই এই বাংলাদেশের সকল জনগোষ্ঠীর, সকল ভাষা, সকল ধরনের গান, সেটা হতে পারে পাহাড়ের গান, সেটা হতে পারে বাউলের গান, সেটা হতে পারে লালনের গান, সব ধরনের গান চলবে এবং চলতে থাকবে। আপনারা চাইলে দেখান কিভাবে একটা পাগলকে কিংবা একজন হতাশাগ্রস্ত মানুষকে কিংবা একটা প্রফুল্ল মানুষকে গান গাওয়া থেকে বিরত রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সঙ্গীত বিভাগের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা চাইবো